Alright, so আজকে আমরা এখানে long ago a young man who lived in a village. তো long ago so long মানে হচ্ছে দীর্ঘ, এবং লম্বা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সাধারণ যে শব্দার্থ। এবং ago যেটা ago মানে হচ্ছে আগে, ঠিক আছে? তো তাহলে আমাদের মিনিং এখানে কি হবে? long ago long ago মিনিং কি হবে? লম্বা আগে, লম্বা আগে নাকি দীর্ঘ আগে? অ্যান্সার হচ্ছে যে কোনোটাই হবে না। তোমার কি মনে হচ্ছে লং অ্যাগো? আমরা যদি বলি অনেক আগে, অনেক আগেই হবে, ঠিক আছে? বা অনেক দিন আগে। তো ইংলিশ হচ্ছে এরকমই। আমি ইংরেজির মানে একটা শব্দের ২-৩টা অর্থ মুখস্থ করে ফেললাম। সারাটা জীবন যে ওই ২-৩টা অর্থই ব্যবহৃত হবে এরকমটা না। আম ইংরেজির সাথে আসলে কথা বলতে হবে মনে, মনে। তো লং অ্যাগো এটার মানে দাঁড়াচ্ছে যে অনেক আগে। তো আমরা যদি আগেরগুলা কেটে দেই, রাইট? সো আমরা যদি এখানে আসি, সো এটা একটা প্যাজেস, ক্লাস 9 এর বই। এটা কত সালের কি বই আমি জানি না, বাট আমি জাস্ট ডাউনলোড করে ফেলছি। সো এখানে দেখো যে এরপরে আছে এ ইয়ং ম্যান, এ ইয়ং ম্যান। তো আমরা এখানে আসবো এ ইয়ং ম্যান। এ ইয়ং ম্যান, এ মানে আমরা জানি একটি বা একজন, শুধু একটি না, একজনও হতে পারে। যদি মানুষ এর আগে সেটা বসে তাহলে সেটা হবে একজন, অন্য কোনো কিছুর আগে বসলে সেটাকে আমরা একটি বলবো। আম, তো ম্যান মানে আমরা জানি সেটার আম, হচ্ছে মানুষ। এবং ইয়ং, ইয়ং এর মানে হচ্ছে আম, ইয়ং এর মানে হচ্ছে তরুণ, যুবক, ঠিক আছে? যুবক লোক, যুবক মানুষ, যুবতীও হবে, ঠিক আছে? তরুণীও হবে, রাইট? সো এই জিনিসগুলো হবে ইয়ং। তো এখানে আমাদের ইয়ং এর সাথে ওখানে দেখো ম্যান দেয়া আছে, ইয়ং এর সাথে ম্যান দেয়া আছে, সেটা হচ্ছে তোমার ইয়ং ম্যান। তাহলে এটাকে আমরা কি বলবো? ইয়ং ম্যান। এমনিতেই বোঝা যায় যে ইয়ং ম্যান, ইউর ভেরি ইয়ং, ইউর সাস এ ইয়ং ম্যান, ইউর এ ভেরি ইয়ং ম্যান, হি ইজ এ ভেরি ইয়ং ম্যান। সে যুবক একজন মানুষ, তার বয়স খুব বেশি হয় নাই, সে তরুণ একজন মানুষ। তো ইয়ং ম্যান, আমরা বলতে পারি তরুণ। তুমি তোমার মতো করে বলতে পারো, বাট আমি বলতেছি তরুণ। আম,
আম, তাহলে এ ইয়ং ম্যান এটা কি হবে? একজন তরুণ আমরা বলতে পারি, একজন তরুণ, ঠিক আছে? তো অনেক আগে, লং এগো, অনেক আগে, এ ইয়ং ম্যান একজন তরুণ, আহ, বা আমরা বলতে পারি এক যুবক, ঠিক আছে? um, who lived in a village, right? Okay. তো আমাদের এখানে সেন্টেন্সটা হচ্ছে যে long ago a young man who lived in a village, ঠিক আছে? who lived in a village, right? Okay. তো এখানে আমরা এটুকুর মানে করে ফেলছি, who lived in a village। তো আমরা এই যে হুটা যে আছে, আমরা যদি হুর কথা বলি, হুর মানে কিন্তু হচ্ছে যে কে, ঠিক আছে? হুর মানে হচ্ছে কে। হু আর ইউ, তুমি কে? হু ইজ শি, সে কে? হু ইজ ইউর ফাদার, তোমার বাবা কে? সো হু মানে হচ্ছে কে, কিন্তু এই হু এর মানে অনেক সময় ম্যাজিক্যালি যে হবে, এবং এই সেন্টেন্সটাতে হু এর মানেটা হবে যে। তো নর্মালি হুটা যদি কোনো একটা সেন্টেন্সের মাঝখানে ঢুকে যায়, তো এই হু দিয়ে আসলে এই দুইটা অংশটা, এই দুই অংশ আসলে কানেক্ট হয় একভাবে। তো সেই ক্ষেত্রে, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা হু এর যে মানে সেটাকে আমরা যে ধরব, এবং যদি সেই সেন্টেন্সটা হু এর আশেপাশে যদি কোনো কোশ্চেন মার্ক না থাকে, তাহলে তখন আমরা ধরতে পারি যে সেটা হয়তো বা যে হবে। কারণ হু থাকলে যদি প্রশ্নই করা হয় কে, তাহলে মানে কোশ্চেন মার্ক থাকার কথা। সো এখানে একটা জিনিস, একটা সুন্দর স্ট্রাকচার এই সেন্টেন্সে বোঝার আছে, সেটা হচ্ছে এখন দেখো যে আমরা সহজ করে বোঝার চেষ্টা করি। এখানে ইন এ ভিলেজ আছে, রাইট? ইন এ ভিলেজ, রাইট? ইন মানে হচ্ছে এটা একটা প্রিপোজিশন। ইন মানে হলো যে মধ্যে, ঠিক আছে? এবং আরেকটা প্রিপোজিশন যেটা হচ্ছে টু। টু এর মানে হচ্ছে যে প্রতি বা দিকে। এ হলো আর্টিকেল। সো আমরা আসলে কোনটা আর্টিকেল কোনটা প্রিপোজিশন এখন অত গভীরভাবে আলোচনা করব না। তবে এর মানে আমরা জানি সেটা হচ্ছে একটি হয়, একজন হয়। তো ভিলেজ মানে আমরা জানি সেটা হচ্ছে গ্রাম, এবং ভিলেজের আগে এ আছে, একটি গ্রাম। এখন ইন এ ভিলেজ, একটি গ্রামে বা একটি গ্রামের মধ্যে। তো আমি যদি এটাকে নেই, ইন এ ভিলেজ, এখানে যদি বসাই, ইন এ ভিলেজের মানে হবে একটি গ্রামের মধ্যে, ঠিক আছে? বা তুমি যদি বলো যে একটি গ্রামে, সিম্পলি, এত মধ্যে টধ্যে বলার চাইতে না বলাই ভালো, যেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড শোনা যায়, আমরা সেটা বলবো যে একটি গ্রামে, ঠিক আছে? ইন এ ভিলেজ, একটি গ্রামে। তাহলে ইন এ ভিলেজ, আমরা যদি এখানে দেখো, ম্যাজিকটা হচ্ছে যে এইটা যদি আমি চেঞ্জ করে দেই, ভিলেজের জায়গায় যদি অন্য কোনো কিছু বসায় দেই, তাহলে
সেটা আমরা করতেই পারি। ইন এ মার্কেট, ঠিক আছে? ইন এ মার্কেট, মার্কেট মানে যদি বাজার হয় তাহলে হবে একটি বা বাজারের মধ্যে বা একটি বাজারে, কেমন, ঠিক আছে? আর কি হতে পারে? আমি যদি বলি যে ইন, এখন দেখো আমরা এটাকে একটু সরাইয়া দিই, ঠিক আছে? দিয়ে আমি যদি বলি ইয়োর মাইন্ড, ইন ইয়োর মাইন্ড, তাহলে কি দাঁড়ায়? তুমি বলো, এখন তোমারই বলো যে কি হবে। তোমার মনের মধ্যে, ঠিক আছে? বা আমি যদি বলি, কেউ যদি বলতে চায় যে তোমার মনের ভিতরে, সেটাও ঠিক আছে। আবার যদি কেউ বলে যে তোমার মনের মধ্যে, তোমার মনের ভিতরে, আমি একটা বলবো না, আমি একটু শর্টকাট করে বলবো। আমি বলবো তোমার মনে, তোমার মনে, ঠিক আছে? সেটাও হবে। ইংরেজি আসলে খুবই ফ্লেক্সিবল, মাঝে মাঝে ইংরেজি আসলে একটু মানে করে যে বোঝা যায় না যে কেমনে কি হইলো। মাঝে মাঝে আবার খুবই ফ্লেক্সিবল, মানে তুমি যেদিকে নিয়ে যেতে চাইবা সেদিকেই যাবে। বলবে যে তুমি এভাবে বলবা, ও বলবে যে, ঠিক আছে। তুমি এভাবে বলবা, তবুও ঠিক আছে। তুমি তোমার যেভাবে মন চায়, যেভাবে ভালো লাগে সেভাবে বলবা, ও বলবে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে কিছু লিমিটেশন আছে যে তোমার মন মতো যাহা ইচ্ছা তাই বলতে পারবে না। এখন আমি যদি বলি যে ইন ইউর মাইন্ড, তোমার মনে, আমার মনে, তাহলে কি হবে? এবার আমি একটু বাংলা থেকে ইংলিশে যাব। তাহলে আমার মনে, ঠিক আছে? কি হবে তাহলে? ইন, সো আমি একটা প্র্যাকটিস করবো কি প্রথম থেকেই, যে ইংরেজির প্রথমে যে ক্যারেক্টারটা থাকে, প্রথম যে লেটারটা থাকে, এটা সবসময় বড় হাতের হয়। তো আমরা সেই প্র্যাকটিসটা এখন থেকেই করব। ইন মাই মাইন্ড, ঠিক আছে? এবং লাস্টে ফুল স্টপ আমরা দিতে পারি চাইলে এখানে। আমার মনে, ইন মাই মাইন্ড, ঠিক আছে? এখন আমি যদি বলতাম যে আমার মনের মধ্যে, ইন মাই মাইন্ড, এটা চেঞ্জ হইতো না, একই জিনিস। একটু এদিক সেদিক আমি বাংলায় বলতে পারি, কিন্তু ইংলিশটা এরকমই হবে, একই জিনিস হবে। তাহলে আমরা বলতে পারি যে তার মনে, তাহলে কি হবে? তার মনে, তার মনে কি হবে? তার মনে কি হবে? এখন যদি তারটা আমি যেটা বললাম, এ যদি মেয়ে হয় তাহলে হবে ইন হার মাইন্ড, এবং যদি ছেলে হয় তাহলে হবে ইন হিজ মাইন্ড। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে সেটা মেয়ে, তাহলে তোমার যেটা হবে ইন হার মাইন্ড, এবং সেটা যদি ছেলে হয় তাহলে হবে ইন হিজ মাইন্ড, ঠিক আছে? এই যে বিষয়গুলো হচ্ছে আমরা শিখলাম, তো এগুলা নিয়ে আসলে মানে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা, যখন মন চায় তখনই প্র্যাকটিস করবা। ঠিক আছে? কাজ করতে করতে প্র্যাকটিস করবা, রাস্তাঘাটে চলতে চলতে প্র্যাকটিস করবা। তো এই স্ট্রাকচার দিয়ে আমরা তো অনেক কিছু করতে পারি, অনেক 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 ফ্রেজেস বানাইতে পারি, অনেক বাক্যাংশ তৈরি করতে পারি।
সো ওগুলো হচ্ছে আমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রাইট? প্র্যাকটিসই সব। তুমি যা কিছু শিখতে চাও না কেন, প্র্যাকটিসই সব। তুমি প্র্যাকটিস করতে থাকবা, কই থেকে শুরু করবা, কেমনে কি করবা এত চিন্তা ভাবনা না করে জাস্ট হচ্ছে তুমি শুরু করে দাও আর প্র্যাকটিস করতে থাকো। এটাই সবচেয়ে বড় বড় কথা, বড় ফাউন্ডেশন। তো আমরা এত কিছু শেখার পরে তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল এখন যে ইন এ ভিলেজের মানে হচ্ছে আমাদের যে প্যাজেসের মধ্যে এই যে অংশটা আছে ইন এ ভিলেজ, ঠিক আছে? তো ওটার মানে হচ্ছে একটি গ্রামে, ঠিক আছে? একটি গ্রামে। এখন দেখো যে আমাদের মেইন সেন্টেন্সটা আমাদের উপরে এখানে আছে, লং অ্যাগো এ ইয়ং ম্যান হু লিভড ইন এ ভিলেজ। তো এখন দেখো যে হু লিভড ইন এ ভিলেজ, হু লিভড ইন এ ভিলেজ, হু এর মিনিংটা এখানে হবে যে, এবং লিভ মানে হচ্ছে আমরা জানি যে বাস করা, ঠিক আছে? এবং এখানে দেখো যে এই যে লিভটা আছে এটা কিন্তু মানে এটা এখানে কিন্তু একটু ঝামেলা করা হয়েছে। ঝামেলাটা কি, যে প্রত্যেকটা ভার্ব এগুলো এগুলো হচ্ছে ভার্ব, ঠিক আছে? ভার্ব হচ্ছে ভার্ব হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? কাজ করা। তো প্রত্যেকটা ভার্বের ৩টা ফর্ম থাকে মূলত। প্রেজেন্ট ফর্ম যেটা হলো মূল ফর্ম, যেটা হলো ভার্বটা চেঞ্জ হয় না। আর ২টা ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। সো ইডি যদি যুক্ত করা হয় বা কোনো মেইন ভার্ব, মূল ভার্ব যেমন এখানে লিভ, এটার সাথে যদি ডি যুক্ত করা হয় বা ইডি যুক্ত করা হয় তাহলে সেইটা কিন্তু মেইন ভার্বে আর থাকে না। সেটা হয় পাস্টে চলে যায়, না হয় পাস্ট পার্টিসিপলে চলে যায়। সো পাস্ট হচ্ছে যে, আমি যদি এটা দিয়ে উদাহরণ দিই যে আমি এই গ্রামে বাস করি, তো এটা হচ্ছে মানে প্রেজেন্ট, ঠিক আছে? এখানে লিভ যে ব্যবহার হবে সেটার সাথে ইডি বা ডি যুক্ত করা হবে না। আর আমি যদি বলি আমি সেই গ্রামে বাস করতাম একসময় বা বাস করেছিলাম, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে পাস্ট। তো ওই সময় ইডি যুক্ত হবে। তো এখানে যার কারণে ইডি যুক্ত করা হয়েছে, এটা পাস্ট, এটা আর প্রেজেন্ট নাই। সো এখানে দেখো যে তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে এখানে সেটা হচ্ছে যে আমরা ইংলিশে লাইন বাই লাইন সিরিয়ালাইজড ওয়েতে যাইতে পারি। মানে এখানে হু, যে, লিভের মানে যদি আমি এখানে লিখি, তারপরে ইন এ ভিলেজ যদি আমি লিখি, তো সেভাবে আমরা যাইতে পারি। বাট বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে তো এই জিনিসটা আসলে হয় না। আহ, বাংলায় যখন আমরা এটাকে মানে ট্রান্সলেশন করি, যে শব্দগুলা, এই শব্দগুলা ইংলিশের একটা বাক্যের মধ্যে যে শব্দগুলা যে সিকুয়েন্সে আছে, যেটার পর যেটা আছে, বাংলায় আসলে ওইটা ফলো করাটা আসলে মানে ট্রেন্ড না, এটার বিপরীতটা হচ্ছে ট্রেন্ড, এটা চেঞ্জ হয়ে যায়। সো আমরা চাইলে যদি করতে চাই তাহলে দেখো কি হয়, যে লিভড, যে লিভ, হু লিভড তাহলে যে বাস করেছিল, ঠিক আছে? আমি জানি না বাংলায় কোনটা কিভাবে লেখে, সো আমাদের বাংলায় কিছু ল্যাকিং আছে। যে বাস করেছিল, কমা দেওয়ার দরকার নাই। ওটা 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 আসলে হবে না। আমরা যদি দিতে চাই যে দেখো যে ইন মধ্যে একটি, তারপরে হচ্ছে গ্রাম,
বা গ্রামে যে বাস করেছিল মধ্যে একটি গ্রামে, সো এরকম হবে না, এরকম আসলে হয় না। তো এই জন্য আমি বললাম যে ওইভাবে মেইনটেইন করা যাবে না আসলে। দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। এটা এভাবে কাজ করে না, এটা উল্টোপাল্টা হয়ে যাবে। তবে এটা আহামরি সমস্যা না, যখন আমরা প্র্যাকটিস করবো একটা সময় মানে আমাদের ভিতর থেকেই বের হয়ে আসবে যে এইটাই বোধহয় হবে, তুমি দেখবে যে এটাই হবে। তো এটা নিয়ে চিন্তার কিছু নাই। তো আমরা বলবো হু লিভড ইন এ ভিলেজ, যে একটি গ্রামে বাস করতো, ঠিক আছে, করতো। আমার কাছে মনে হয় এটা কারেক্ট হবে। তো আমরা আই ডোন্ট নো, আমি জানি না যে এটা বাংলা বানান টানানে আমার একটু ঝামেলা আছে, অনেকেরই ঝামেলা আছে, আমার শুধু আমার না। তো আমি এটা হচ্ছে ফোকাস না এখানে। তো আমরা যদি জাস্ট তুমি জিনিসটা দেখো যে যে একটি গ্রামে বাস করতো, হু লিভড ইন এ ভিলেজ, তাহলে এইটুকুর মানে হচ্ছে আমাদের দাঁড়ালো হু লিভড ইন এ ভিলেজ, যে একটি গ্রামে বাস করতো। এখন আসো, এ ইয়ং ম্যান হু লিভড ইন এ ভিলেজ, আমরা এইটুকুর যদি মানে করি এ ইয়ং ম্যান হু লিভড ইন এ ভিলেজ, তাহলে সেটা হবে একটি যুবক যে একটি গ্রামে বাস করত, ঠিক আছে, একটি যুবক যে একটি গ্রামে বাস করত। এখন আসো, লং এগোটা যদি যুক্ত করে দিই, অনেক আগে, ঠিক আছে, অনেক আগে একটি যুবক যে একটি গ্রামে বাস করত।